মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। 1975-এর 15ই আগস্ট বেতারে ভেসে আসে মেজর ডালিমের কণ্ঠস্বর। হঠাৎই বাংলার আকাশে বদলে যায় রাজনীতির সমীকরণ। জনমনে তৈরি হয় নানা প্রশ্নের। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান কেন দেশ স্বাধীনের 4 বছরের মাথায় সপরিবারে খুন হয়েছিলেন? কেনই বা সেদিন পত্রপত্রিকায় জনসাধারণের স্বস্তির নিঃশ্বাস শিরোনামে সংবাদ ছাপা হয়েছিল? কোন অজানা কারণে শেখ মুজিবকে রক্ষী বাহিনী গঠন করতে হয়েছিল? কেনই বা শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন? মুজিব আদর্শে গঠিত আওয়ামী লীগ ও রক্ষী বাহিনী মুজিব হত্যা পরবর্তীতে কেন প্রতিবিপ্লবের চেষ্টা করেনি? কেনই বা সেদিন ঢাকার মিষ্টির দোকানগুলোতে মিষ্টির সংকট দেখা দিয়েছিল? রাজনীতির আলো আধারের পথে সৃষ্ট প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই পর্বে। টুঙ্গিপাড়ার খোকা থেকে মিয়া ভাই এবং পরবর্তীতে স্বাধীন বাংলার মহান নেতা হিসেবে বাংলার মানুষের মনে জায়গা করে নেওয়ার এই যাত্রা কখনোই মসৃণ ছিল না শেখ মুজিবুর রহমানের জন্য। ব্যক্তি ও রাজনৈতিক জীবনে তাকে নিয়ে নানা বিতর্ক থাকলেও তিনি যে একজন সাহসী নেতা ছিলেন তা নিয়ে কেউই দ্বিমত পোষণ করেন না। কৈশোরেই রাজনীতির হাতেখড়ি হয়েছিল শেখ মুজিবের। নানা আন্দোলন সংগ্রামে নিজেকে যুক্ত রাখেন। আপন যোগ্যতায় তারুণ্যেই নেতৃত্বের সামনের সারিতে চলে আসতে পেরেছিলেন। কলকাতায় ইসলামিয়া কলেজে থাকাতেই জনপ্রিয় ছাত্রনেতা হিসেবে তার পরিচিতি ছড়িয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তান আন্দোলনে। সেই পাকিস্তান অর্জিত হওয়ার পরেও স্বস্তি মেলেনি। শাসক পশ্চিম পাকিস্তানিদের পূর্ব বাংলার মানুষের প্রতি বৈষম্যমূলক নীতি তাকে আহত ও ক্ষুব্ধ করেছিল। পূর্ব বাংলার মানুষের মুক্তির জন্য 1966-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থানে মুখ্য ভূমিকা পালন করেছিলেন শেখ মুজিবুর রহমান। 1971 সালে তার ভূমিকা আমাদের সকলেরই জানা। জীবনের বড় একটি অংশ পূর্ব বাংলার মানুষের জন্য স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলেও স্বাধীন বাংলাদেশে খুব দ্রুততম সময়েই ফ্যাসিবাদ শাসক হিসেবে আবির্ভূত হন শেখ মুজিবুর রহমান। বিরোধী মত দমন ও নিজেকে শাসকের আসনে বহাল রাখতে রক্ষী বাহিনী গঠন ও তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের নীতি মুজিবের নেতৃত্বকে বিতর্কিত করে তোলে এবং বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে এক নেতা এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। ধ্বনি উঠল এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। এক নজরে শেখ মুজিবের অপশাসনের সারসংক্ষেপ। 266 দিনে স্বাধীনতা বইয়ের 325 পৃষ্ঠায় লেখক নুরুল কাদির উল্লেখ করেন 1971 সালের সেপ্টেম্বরে ভারত ও তৎকালীন মুজিবনগর সরকারের একটি 7 দফা চুক্তি সম্পাদন হয়, যাকে লেখক দাসত্বের চুক্তি বলেও আখ্যা দিয়েছেন। যার 3য় দফা ছিল বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না এবং 4র্থ দফা ছিল অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে। তার প্রেক্ষিতে 1972 সালে মুক্তিবাহিনী ও কাদেরিয়া বাহিনীর একদল সদস্যকে নিয়ে রক্ষী বাহিনী গঠন করেন শেখ মুজিব। বামপন্থী নেতা সিরাজ শিকদারকেও শেখ মুজিবের নির্দেশে হত্যা করে রক্ষী বাহিনী, যা স্বাধীন বাংলার প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হয়। আহমেদ মুসার লিখিত বই ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইয়ের 5ম পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন, মুজিব শাসনামলে বিরোধী মতাদর্শের 25,000 নেতাকর্মীকে হত্যা করেছিল আওয়ামী লীগ ও রক্ষী বাহিনী। ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইয়ের 204 পৃষ্ঠায় আহমেদ মুসা আরও উল্লেখ করেন, সিরাজ শিকদার পূর্ব বাংলা সর্বহারা পার্টি ইবিসিপি-এর ময়মনসিংহ জেলার 1500 সদস্যকে 1 মাসে হত্যা করা হয়। রক্ষী বাহিনীর অজানা অধ্যায় বইয়ের 20 পৃষ্ঠায় লেখক অবসরপ্রাপ্ত কর্নেল সারওয়ার হোসেন মোল্লা উল্লেখ করেন, রক্ষী বাহিনীর প্রশিক্ষক, অস্ত্র, গোলাবারুদ, পোশাক সবই আসত ভারত থেকে। সাভারে গড়ে ওঠে রক্ষী বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র এবং রক্ষী বাহিনীর স্পেশাল ট্রেনিং হতো ভারতের উত্তরপ্রদেশে।
রক্ষীবাহিনী নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ঢাকার বাড়িও দখল করেছিল, যার বিস্তারিত উল্লেখ রয়েছে হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসে। হুমায়ুন আহমেদের মা আয়শা ফয়েজ তার লেখা জীবন যেরকম বইয়ের 92 ও 93 পৃষ্ঠায় উল্লেখ করেন, অস্ত্র হাতে রক্ষীবাহিনীর একদল সৈন্য পুত্র জাফর ইকবালের সামনে তাদেরকে জিম্মি করে এবং ঘর ছাড়তে বাধ্য করে। স্বাধীনতা পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর দখল ও লুটপাটের সাথে আওয়ামী লীগের নেতাকর্মী ও রক্ষীবাহিনীর সংশ্লিষ্টতা ছিল। এ বিষয়ে জনগণ শেখ মুজিবের হস্তক্ষেপ আশা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেননি শেখ মুজিব। চলচ্চিত্রকার জহির রায়হানের কাছে মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের লুটপাট আগ্রাসনের বহু তথ্য ছিল। এই তথ্য লোপাটের উদ্দেশ্যে স্বাধীন বাংলাদেশে প্রথম গুম হন জহির রায়হান। জহির রায়হানের গুমের বিষয়ে আওয়ামী লীগের নেতা সুলতান মনসুর জহির রায়হানের বোনকে বলেন, এ বিষয়ে বেশি কথা বললে তাদের আরও ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। প্রকাশ্য দিবালোকে ঢাকায় 4 জন নিরস্ত্র যুবককে হত্যা করে রক্ষীবাহিনীর অন্যতম সংগঠক কাদের সিদ্দিকী, যা তৎকালীন সময়ে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয় 4 টর্চার্ড স্লেইন ইন ঢাকা র্যালি। এই কাদের সিদ্দিকীর খুনের বিচার তো শেখ মুজিব করেননি, বরং কাদের সিদ্দিকীকে বঙ্গবীর উপাধিতে ভূষিত করেছিলেন। 1973 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে বিজয় সুনিশ্চিত জেনেও নিজের বাকশাল কায়েমের পথ সুগম করার জন্য হেলিকপ্টারে ভোট ডাকাতিরও অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তাজউদ্দিন নেতা ও পিতা বইতে তাজউদ্দিন কন্যা শারমিন আহমেদ 1973 সালের নির্বাচনে খন্দকার মোস্তাক সহ বহু আওয়ামী লীগ নেতার নির্বাচনে কারচুপির বিষয়ে উল্লেখ করেছেন। বাকশাল প্রতিষ্ঠার পর 4টি পত্রিকা ব্যতীত সকল পত্রিকা ও ম্যাগাজিন প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ করে গণমাধ্যমের কণ্ঠরোধ করেন শেখ মুজিব। আওয়ামী নেতা গাজী গোলাম মোস্তফা ও তার সন্ত্রাসীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে অস্ত্রের মুখে মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেন। এই অপকর্মে নিজ পুত্র শেখ কামাল ও নিজ দলের লোকজনদের সংশ্লিষ্টতা থাকার জন্য কোনো আইনি পদক্ষেপ নিতে মুজিব মেজর ডালিমকে বাধা প্রদান করে। এ বিষয়ে মেজর ডালিম তার লেখা বই যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি তে বিস্তারিত উল্লেখ করেছেন। 1973-74 অর্থ বছরে 79টি ব্যাংকের ব্রাঞ্চ ডাকাতি হয়, যার সাথে শেখ কামালের জড়িত থাকার প্রমাণও ছিল। কিন্তু পিতার ক্ষমতার অপব্যবহার করে শেখ কামাল ব্যাংক ডাকাতির মামলা থেকেও অব্যাহতি পান। 1973 সালে শাপলা চত্বরে ব্যাংক ডাকাতির চেষ্টাকালে তিনি ও তার 6 সহযোগী গুলিবিদ্ধ হয়েছিলেন। এছাড়া ব্যাংক ডাকাতি নিয়ে লেখালেখি করার জন্য লেখক আহমেদ সাফাকে হত্যা চেষ্টারও অভিযোগ ছিল শেখ কামালের বিরুদ্ধে। 1973-74 দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায়ও 14 পদের খাবার দিয়ে নৈশভোজ, সন্তানদের রাজকীয় বিবাহ অনুষ্ঠান, রাষ্ট্রীয় অর্থে সপরিবারে বিদেশ ভ্রমণ শেখ মুজিবের নেতৃত্বকে বিতর্কিত করে তোলে। 1974-এর দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা গোপন ও বৈদেশিক সহায়তা অর্জনে ব্যর্থ হয়ে অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ পদত্যাগ করেন এবং মুজিব সরকারের অদক্ষতা সকলের নজরে আসে। 3.5 বছরের শাসনামলে 25,000-এরও বেশি বিরোধী দলীয় নেতাকর্মীকে হত্যা, স্বাধীন দেশে গুম খুনের রাজনীতি প্রতিষ্ঠার পাশাপাশি সেনাবাহিনীর বিপরীতে নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রক্ষীবাহিনী গঠন করে সেনাবাহিনীর প্রতিপক্ষ হিসেবে গড়ে তোলা, অর্থনৈতিক উন্নয়নে ব্যর্থতা, গণতন্ত্রকে হত্যা ও ভারতীয় আগ্রাসনকে প্রশ্রয় দেওয়ার পরেও কি শেখ মুজিবুর রহমানকে আমরা জাতির পিতা বা বঙ্গবন্ধু হিসেবে আখ্যায়িত করতে পারি কিনা, আপনাদের কাছে এই প্রশ্ন রেখে আজকের পর্বটি শেষ করছি।